প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। বেশ কিছুটা বিরতি দিয়ে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবার বিকেলে 3টার দিকে শুরু হয়, আর খুব বেশি সময় লাগেনি যে পুরো জাতীয় সংসদ একটি কি বলবো এটিকে বিশৃঙ্খল অবস্থায় পড়ে গিয়েছিল। পুরো সংসদ 10 মিনিটের মতো সংসদীয় কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। পরিস্থিতি এই পর্যায়ে গিয়েছিল। বিরোধী দলের সংসদ সদস্যরা উত্তেজিত হয়ে পড়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কিছু বক্তব্যের কারণে। সো এটি একটি বিশাল ব্যাপার, 10 মিনিটের মতো সংসদীয় কার্যক্রম বন্ধ থাকা এবং অচলাবস্থা একেবারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেই বিষয়গুলো নিয়ে কথা উঠেছে মূলত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি আগেও এমন আচরণ জাতীয় সংসদে করেছেন সংসদ সদস্যদের প্রতি। বরাবরই লক্ষ্য করা গেছে তার মধ্যে একটি সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে। অর্থাৎ তিনি এই ধারণা দেবার চেষ্টা করছেন যে সংবিধান, সংসদীয় কার্যাবলী, রুলস অফ প্রসিজার কিংবা কার্যপ্রণালী, বিধি, এই সব কিছু উনি খুব ভালো জানেন, বাকিরা এইসব বিষয়ে ইগনোরেন্ট। তিনি প্রত্যক্ষ পরোক্ষে সেগুলো প্রকাশ করেছেন গত কয়েক মাসে, সেটি কিন্তু আমরা দেখেছি। তো আজ আর তার শেষ রক্ষা হয়নি। বিরোধী দলের সদস্যরা একেবারে তাকে সাঁড়াশি আক্রমণ করেছিলেন এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান খোলাখুলি বলে দিয়েছেন যে তিনি নিজেকে কি মনে করেন। তার ছাত্র হবার জন্য আমরা জাতীয় সংসদে আসিনি। তিনি যদি পড়াতে চান, তিনি কোথাও গিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে সেখানে পড়াতে শুরু করুন, ডাক্তার শফিকুর রহমান সোজাসুজি বলে দিয়েছেন। সো তার আগে যদি আপনি না দেখে থাকেন প্রিয় দর্শক শ্রোতা, তাহলে বিষয়গুলো কী ছিল, কেন অচলাবস্থা তৈরি হলো, সেই বিষয়ে একটু আলোকপাত করব। কুমিল্লা 4 আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কথা বলতে গেলেও সম্পর্ক প্রশ্ন করছিলেন হাসনাত আবদুল্লাহ। তো সেখানে তিনি কিছু স্পেসিফিক কথা বলছিলেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলছিলেন হাসনাত আবদুল্লাহ। তো সেই প্রশ্নগুলো ছিল যে ব্রাহ্মণবাড়িয়ায় নানা রকম ঝামেলা হচ্ছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড হতে দেওয়া হচ্ছে না, সেখানে কোনো সিনেমা নেই বা প্রেক্ষাগৃহ তৈরি হয়নি। তো এইসব বিষয়ে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, 6 মাসের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বা অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে পেরেছেন কিনা, পুনরুদ্ধার করতে পেরেছেন কিনা, এরকম একটি প্রশ্ন তাকে করেছিলেন। তো সালাউদ্দিন আহমেদ প্রশ্নটি পছন্দ করেননি, না করে তিনি বলবার চেষ্টা করছিলেন যে শাহবাগ স্কোয়ারের বক্তৃতা দেয়া আর পার্লামেন্টের বক্তৃতা দেয়া এক কথা নয়। সো তখনও মৃদু প্রতিবাদ হয়, সংসদ সদস্যদের কেউ কেউ প্রতিবাদ করছিলেন হাসনাতের প্রশ্নের উত্তরে সালাউদ্দিন আহমেদের এমন কথা বলা। আর বড় ঝামেলাটি পাকান তিনি তখনই যখন জামায়াতে ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ কথা বলছিলেন। তো মাসুদ তার প্রশ্ন করতে গিয়ে কিছু অভিযোগ তিনি উত্থাপন করছিলেন, আর সেই অভিযোগগুলো ছিল ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত। যেমন দিন দুপুরে ছিনতাই হচ্ছে, বিরোধী দলীয় সংসদ সদস্যদের উপর আক্রমণ হচ্ছে, হামলা হয়েছে, এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর আক্রমণ হলে যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ বিরোধী দলীয় নেতাকর্মীদেরই গ্রেপ্তার করছে। তো এইসব অভিযোগগুলো শফিকুল ইসলাম মাসুদ করছিলেন। তখনও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে তার বাক চাতুর্যের মাধ্যমে ব্যঙ্গ বিদ্রুপ করে সেটি অ্যাড্রেস করবার চেষ্টা করছিলেন। তো তিনি তখন বলছিলেন ওই একই কথা, পল্টন ময়দানের বক্তৃতা, শাহবাগের বক্তৃতা এবং সংসদের বক্তৃতা এক কথা নয়, এই কথাই তিনি বলবার চেষ্টা করছিলেন। তো এইটি বিরোধী দলীয় সদস্যরা ভালোভাবে নেননি এবং তারা অচলাবস্থার সৃষ্টি করেন। চিৎকার শুরু হয়, হইচই শুরু হয় সেখানে। এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ কথা বলতে ব্যর্থ হন। শেষে তিনি বাধ্য হয়ে স্পিকারের আশ্রয় নেন। স্পিকারকে বলেন, মাননীয় স্পিকার, আমি আপনার আশ্রয় চাচ্ছি, শেল্টার চাচ্ছি।
তো স্পিকার সাধ্যমতো চেষ্টা করেছেন জনাব হাফিজউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের থামাতে, শান্ত করতে, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছিলেন না। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। তো এক পর্যায়ে স্পিকার হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, এইভাবে নিয়মকানুন ভঙ্গ করতে থাকলে সবাই এবং স্পিকারের নির্দেশ অমান্য করতে থাকলে খুব বেশি দিন এই সংসদ চলবে না। হতাশা ব্যক্ত করলেন চরমভাবে হাফিজউদ্দিন আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পরিস্থিতি হতো না, কারণ সালাউদ্দিন আহমেদকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করছিলেন। তিনি বলছিলেন কোন জায়গায় কোথায় কি হয়েছে সুনির্দিষ্টভাবে বলতে হবে, এইসব কোনো বক্তব্য না, কিছুই হয়নি এমন ভাব তিনি করছিলেন। এভাবেই নিজেকে ডিফেন্ড করছিলেন, যেখানে বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। পুরো দেশের মানুষ জানে, যদিও তিনি নির্লজ্জের মতো অতি সম্প্রতি সচিবালয়ে বলেছিলেন গত 6 মাসে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বাংলাদেশে, কিন্তু বাস্তবতার সম্পূর্ণই ভিন্ন। আর সেই বাস্তবতাই তুলে ধরবার চেষ্টা করছিলেন হাসনাত আবদুল্লাহ এবং শফিকুল ইসলাম মাসুদ। তো সেইটি সালাউদ্দিন আহমেদের ভালো লাগেনি। সালাউদ্দিন আহমেদ তো এমনিতে যথেষ্ট স্মার্ট লোক, হ্যাঁ কিছুটা ওভার স্মার্ট, অতি চালাকি করতে গিয়ে মাঝে মধ্যে ধরা খান, যেমনটি বৃহস্পতিবারে খেয়েছেন। তো এখন কথা হলো, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তিনি দিতে পারতেন। তিনি বলতে পারতেন যে সাধ্যমতো আমরা চেষ্টা করছি, সব কিছু হয়তো এখনো করতে পারিনি, চেষ্টা অব্যাহত আছে, আপনাদেরও সহযোগিতা দরকার। লাইনটি হয়তো এরকম যেত, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতো না, স্পিকারকে হতাশা ব্যক্ত করতে হতো না যে এই সংসদ খুব বেশি দিন আর চলবে না। এটি খুব ভালো কথা না? ভয়ঙ্কর অশনি সংকেত। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। মাত্র 6 মাস হয়েছে সরকারের বয়স। এখন যদি স্পিকারকে বলতে হয় যে সংসদ আর বেশি দিন চলবে না, এই পার্লামেন্ট আর বেশি দিন চলবে না, সেটি ভীতিকর, আতঙ্ক সৃষ্টি করে এমন বক্তব্য। আর স্পিকার অসহায় হয়েই এই বক্তব্য দিয়েছেন। তো সালাউদ্দিন আহমেদ আজ সঠিক জবাবটি পেয়েছেন। এত শক্তভাবে তাকে আর বিরোধীরা ধরেনি কখনো জাতীয় সংসদে। এর আগেও তার সঙ্গে অল্টারকেশন হয়েছে, দু একজন সংসদ সদস্যের বাকবিতণ্ডা হয়েছে, কিন্তু পরিস্থিতি এই জায়গায় যায়নি আজ যেরকম হয়েছিল। তো এক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ বাধ্য হয়েছেন তার বক্তব্য প্রত্যাহার করতে। তারপরও শেষ রক্ষা হয়নি। তিনি এক পর্যায়ে বলছিলেন আই উইথড্র, অর্থাৎ আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, এমন বক্তব্য রাখবার দরকার কি যেই বক্তব্য আমাকে কয়েক মিনিটের মধ্যে প্রত্যাহার করতে হবে? স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্টনেস কিন্তু বিপজ্জনক হতে পারে যে কোনো লোকের জন্য। বহুদিন থেকে আমরা সালাউদ্দিন আহমেদের ওভার স্মার্টনেস দেখছি। এইটি গণভোট থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার কমিশন গঠন, সব বিষয়ে তিনি যেসব বক্তব্য রেখেছেন সেখানে স্মার্টনেস কম প্রকাশিত হয়েছে, আমরা ওভার স্মার্টনেসই বেশি দেখেছি। যখন তিনি বলছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে তারা প্রিটেন্ড করছিলেন, অ্যাক্টিং করছিলেন, জুলাই জাতীয় সনদ কিংবা গণভোট এইসব বিষয়ে তাদের আগ্রহ ছিল না, বাধ্য হয়ে তিনি প্রিটেন্ড করেছেন, সাইন করেছেন এইসবে, কারণ তাদের আশঙ্কা ছিল এইসব না করলে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হয়তো নির্বাচনটি আটকে দেবে, তারা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবেন না। সো ক্ষমতায় যাবার ভয়, আশঙ্কা, এটি তাদের মধ্যে সবসময় কাজ করেছে। সেই জন্যে তিনি খোলাখুলি বলেই ফেললেন যে তারা প্রিটেন্ড করেছেন, তারা এইসবের মধ্যে নেই। তো এইটি আসলে উপকার করেনি বিএনপির কিছু। এইটি বিএনপিকে জাতির সামনে, দেশের মানুষের সামনে ছোট করেছে। বিএনপি প্রতারণার আশ্রয় নিয়েছে প্রিটেন্ড করে, এবং নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বারবার বলছিলেন যে আপনারা গণভোটে অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। প্রধানমন্ত্রী এই কথা বলেছিলেন। আর নির্বাচনের পরে যখন তার স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলছিলেন যে এই সব কিছু ছিল প্রিটেনশন, ভনিতা, অভিনয়, তখন মানুষ সেইটিকে ভালোভাবে নেবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর মুখটি কোথায় থাকলো? তার পার্সোনাল ইমেজ কোথায় গেল? তো এইটি কেউ চিন্তা করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানও হয়তো করেননি। আর সালাউদ্দিন আহমেদ ভেবেছেন যে এই বক্তৃতা দিয়ে আমি হয়তো নিজেকে আরও ওভার স্মার্ট প্রমাণ করতে পারবো। সো সেই জন্যই তিনি খোলাখুলি বলেই ফেলেছিলেন, কনসিকুয়েন্স চিন্তা না করে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এটি চরম নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রশ্ন থাকবে,
তাকে সেগুলো অ্যাড্রেস করতে হবে। আর কারো প্রশ্ন তার ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রতিক্রিয়া এরকম হবে না। এইটি অশিক্ষিত অসচেতন লোকের প্রতিক্রিয়া। সালাউদ্দিন আহমেদের মতো সাবেক আমলা এবং একজন স্মার্ট লোকের প্রতিক্রিয়া এরকম না। আর প্রতিক্রিয়া এরকম হলে ফলাফল বা কনসিকুয়েন্স এরকমই হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে নিয়ন্ত্রণ করা যাবে না। কার্যকর বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে বিরোধী দলের সাহায্য নিতে হবে এই বিষয়ে। এটি কোনো রাস্তা না, যেই রাস্তা তিনি অবলম্বন করেছিলেন আর ফল পেয়েছেন হাতে হাতে। সো আশা করছি সালাউদ্দিন আহমেদের ভালো একটি লেসন আজ হয়ে গেছে। তিনি ভবিষ্যতে বক্তব্য দেবার সময় কিংবা বিরোধী সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় সতর্ক থাকবেন বলে বিশ্বাস করছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে আরেকটি এপিসোডে।